শুভেচ্ছা, আমন্ত্রণ দুপুরে বাংলাদেশের আয়োজনে। শুরুতেই জানিয়ে দেব শিরোনামগুলো। আজও নগর ভবনে বিএনপি নেতা ইশরাক সমর্থকদের ব্লকেট কর্মসূচি। শপথ না পড়ানোর নির্দেশ চেয়ে রিটের শুনানি হাইকোর্টে। আমরা ইশরাক ভাই আমরা নগর পিতা হিসেবে দেখতে চাই, ওনার মেয়রটা বহাল রাখা চাই এবং ওনাকে শপথ নেওয়ার অধ্যায় হোক। সংগ্রাম যতদিন পর্যন্ত আমাদের সাকসেসফুল হবে আমরা মাঠে থাকবো। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিলেন ঢাকার সিএমএম আদালত। হত্যা চেষ্টা মামলায় সোমবার তাকে কারাগারে পাঠানো হয়। ফ্যাসিস্ট ব্যবস্থাকে সহায়তার অভিযোগ ৪৪ আমলা ও পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে। আলটিমেটাম দিয়ে জুলাই ঐক্যের তালিকা প্রকাশ। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার আহ্বান জানাচ্ছি যে অনতি বিলম্বে এই সমস্ত স্বৈরাচারের দোষর যারা সচিবালয়ে কর্মরত যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে অমূল্যে যাতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। রাজধানীর প্রগতি সরণির যানজট ও গাড়ির চাপ কমাতে উত্তর সিটি কর্পোরেশনের উদ্যোগ। পূর্বাচল ৩০০ ফিট মাদানী এভিনিউ হয়ে রামপুরা পর্যন্ত সড়কের পরিকল্পনা। আন্তঃব্যাংক লেনদেনে অনেকটা স্থিতিশীল ডলারের দাম। উঠেছে মজুদের অভিযোগ। অস্থিরতা সৃষ্টির চেষ্টা হলে ব্যবস্থা হুঁশিয়ারি বাংলাদেশ ব্যাংকের। দেখছিলেন শিরোনামগুলো। এছাড়াও দেশ বিদেশের আরো খবর নিয়ে দুপুরে বাংলাদেশে আপনাদের সঙ্গে থাকছি আমি মৌসুমী আহমেদ লোপা। বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে নগর ভবনের সামনে চলছে ব্লকেট কর্মসূচি। ষষ্ঠ দিনের মতো বিক্ষোভ করছেন তার কর্মী সমর্থকরা। সকাল থেকেই নগর ভবনের সামনে জড়ো হন নেতাকর্মীরা। সড়ক অবরোধ করে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পড়ানোর দাবিতে স্লোগান দেন তারা। গুলিস্তান সহ আশপাশের বেশ কিছু শাখা সড়ক বন্ধ থাকায় জনদুর্ভোগ সৃষ্টি হয়। গত ২৭ মার্চ ইশরাককে মেয়র ঘোষণা করে রায় দেন ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনাল। রায়ের পর ইশরাক হোসেনকে দক্ষিণ সিটির মেয়র ঘোষণা করে ২৭ এপ্রিল গেজেট প্রকাশ করে নির্বাচন কমিশন, কিন্তু আটকে যায় তার শপথ। আইনের জটিলতা আছে, এই আইনের জটিলতার কারণে তারা শপথ নিতে পারতেছে না, কিন্তু আমরা তো আইনের থেকে গেজেট পাস করে আমরা আসছি। ওনার মেয়রটা বহাল রাখা চাই এবং ওনাকে শপথ নেওয়ার অধ্যায় হোক, উনি জনগণের খেদমত করুক। আমাদের আজকে দাবি অনতি বিলম্বে ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণের মেয়র হিসাবে ঘোষণা করা হোক। নগর ভবনে ব্লকেট কর্মসূচি পালন করছেন ইশরাক সমর্থকরা, আপনাদের জানাচ্ছিলাম। সেই খবর জানবো। সরাসরি আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী আশিক মাহমুদ। আশিক, নগর ভবনে কি কোনো সেবা দেয়া হচ্ছে কিনা, যান চলাচলের কি অবস্থা দেখছেন? লোপা, এই যে ব্লকেট কর্মসূচি চলছে ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ পাঠের দাবিতে গত কয়েকদিন ধরে টানা ব্লকেট চলছে এবং সেই কার্যক্রম সকাল থেকেই চলছে। এবং এই নগর ভবনের সামনের যে সড়ক রয়েছে সেই সড়কটি বন্ধ করে দেওয়া হয়েছে। দুই পাশ থেকে এই সড়কে যান চলাচল করতে পারছে না। আর নগর ভবনের প্রতিটি রুমে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে। আর এতে করে নগর ভবনের যে সকল সেবা, অর্থাৎ মানুষের যে স্বাভাবিক যে সেবা, সেটি কিন্তু বিঘ্নিত হচ্ছে। কোনো ধরনের সেবা কার্যক্রম কিন্তু চলছে না। একদম নগর ভবনের সামনের যে মূল ফটকটি রয়েছে সেখানে 3টি ট্রাক দিয়ে একটি অস্থায়ী মঞ্চ তৈরি করা হয়েছে। সেই মঞ্চ থেকেই আন্দোলনের সার্বিক কার্যক্রম চলছে এবং ইশরাকের সমর্থনে যারা সমর্থক রয়েছেন, কর্মী সমর্থক, তারা কিন্তু গত 6 দিন ধরে টানা এই আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা বলছেন যে আদালত যেহেতু ইশরাককে মেয়র হিসেবে ঘোষণা করেছে, শপথ পাঠ করাতে বলেছে, সেখানে কেন সেটি কাল বিলম্ব করা হচ্ছে, কেন এই শপথ পড়াতে কাল বিলম্ব করা হচ্ছে, কেন টালবাহানা করা হচ্ছে, সেই প্রশ্ন রেখেছেন ইশরাকের কর্মী সমর্থক। এবং তারা বলছেন যতক্ষণ পর্যন্ত ইশরাককে এই ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানো হবে, যতক্ষণ পর্যন্ত তাকে এই নগর ভবনের নগরপিতার দায়িত্বে তাকে না দেওয়া হবে, ততক্ষণ পর্যন্ত তারা এই যে ব্লকেট কর্মসূচি সেটি কিন্তু চালিয়ে যাবে, সেই ঘোষণা কিন্তু দিয়েছেন। এবং এখানে আমরা সকাল থেকে দেখতে পাচ্ছি জাতীয় সঙ্গীতের মাধ্যমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান শুরু হয়েছে। বেশ স্বনামধন্য শিল্পীরা সঙ্গীত পরিবেশন করছেন এবং সেই কার্যক্রম চলছে। এই মুহূর্তে আসলে সেটি একটু বিরতি দেওয়া হয়েছে। জোহরের নামাজ আজান হয়েছে, আজানের কারণে বিরতি দেওয়া হয়েছে। কিন্তু এই যে আন্দোলন সেটি কিন্তু আমরা যেমনটি জানতে পেরেছি
বলছি যে একদম বিকেল 5টা পর্যন্ত চলবে, যতক্ষণ পর্যন্ত তারা বলছেন যে এই যে মেয়র হিসেবে ইশরাককে শপথ যতক্ষণ পর্যন্ত পড়ানো না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে ব্লকের কর্মসূচি সেই কর্মসূচি চলবে। তবে একটু জানাতে চাই যে আসলে নগর ভবনের যেহেতু সেবা কার্যক্রম বিঘ্নিত হচ্ছে, সেবা কার্যক্রম বন্ধ রয়েছে, যান চলাচল কিন্তু বন্ধ রয়েছে, সব মিলিয়ে আশপাশে কিন্তু যানজটের সৃষ্টি হয়েছে। লোপা। আশিক, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে বিএনপি নেতা ইশরাক হোসেনকে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে রিটের শুনানি চলছে। বিচারপতি মোহাম্মদ আকরাম হোসেন চৌধুরী ও বিচারপতি দেবাশিস রায় চৌধুরীর হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনটির শুনানি হচ্ছে। এর আগে গত বুধবার বিএনপি নেতা ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে শপথ না পড়ানোর নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট আবেদন করা হয়। সেই সঙ্গে ইশরাক হোসেনকে মেয়র ঘোষণা করা ঢাকার প্রথম যুগ্ম জেলা জজ ও নির্বাচনী ট্রাইব্যুনালের বিচারকের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের নির্দেশনাও চাওয়া হয় রিটে। হাইকোর্টে রিট আবেদনটি করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দা মোহাম্মদ মামুনুর রশিদ। হাইকোর্টে আছেন আমাদের সহকর্মী মাইনুল মারুফ, আমরা তার কাছে যাচ্ছি। মাইনুল, রিটের শুনানি কোন পর্যায়ে আছে একটু জানতে চাই। কিছুক্ষণ আগেই আমি যদি ঘড়ির সময় ধরে বলি ঠিক একটাই কিন্তু রিটের শুনানি শুরু হয়েছে এবং এখন কিন্তু প্রায় 1টা বেজে আরও কিছু সময় গড়িয়েছে। তার মানে বলা যায় যে বেশ কিছুক্ষণ ধরে কিন্তু রিটের শুনানি চলছে এবং আপনি যেমনটা বলছিলেন যে ইশরাক যাতে শপথ না পড়তে পারে বা ইশরাকের শপথ যাতে পড়ানো না হয় সেই নিয়ে কিন্তু এই রিট এবং এই রিট করেন ঢাকার দক্ষিণ সিটি কর্পোরেশনের এক বাসিন্দা এবং রিটে কিন্তু বলা হয়েছে যে ইশরাককে শপথ পড়ানো না হয় এবং পাশাপাশি যে ইশরাককে মেয়র ঘোষণা করে মানে 2020-এ যে এই মেয়র ইলেকশন হয়েছিল সেই ইলেকশনের ফলাফল বাতিল করে যে রায় হয়েছে ইশরাককে মেয়র ঘোষণা করে সেই রায়ও বাতিল চাওয়া হয়েছে। পাশাপাশি যে বিচারক এই রায় দিয়েছিলেন ইশরাককে মেয়র ঘোষণা করে তারও কিন্তু সাজা চাওয়া হয়েছে এই রিটে এবং এর মধ্য দিয়ে কিন্তু যে ইশরাকের মেয়রের শপথ পড়ানোর বিষয়ে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিন ধরে কিন্তু আন্দোলনও চলছে নগর ভবনের সামনে এবং সে নিয়ে কিন্তু বেশ কয়েকদিন ধরে আমরা দেখছি যে সরকারের পক্ষ থেকেও বেশ কয়েকটি বিবৃতি এসেছে, ইশরাকের বিএনপি নেতা ইশরাকের পক্ষ থেকেও কিন্তু কয়েকটি বিবৃতি এসেছে এবং এমন একটি পর্যায়ে কিন্তু আমরা কয়েকদিন আগে কিন্তু রিটটি করা হয় এবং এই রিট নিয়ে কিন্তু বেশ কানাঘুষা চলছিল যে হাইকোর্ট থেকে কি আসতে পারে এবং তারই কিন্তু আজ শুনানি হবে এবং শুনানি শেষেই বোঝা যাবে যে শপথ নিতে পারবেন কিনা ইশরাক এবং যদি ইশরাক শপথ নিতে পারেন সেটাও কিন্তু হাইকোর্টের নির্দেশনার মাধ্যমে চলে আসবে এবং এর পাশাপাশি হয়তো সরকার যে আইনি জটিলতার কথা বলছিলেন উপদেষ্টারা সেই আইনি জটিলতার বিষয়ে হয়তো একটি সমাধান আসবে। হ্যাঁ, এ ছিল হাইকোর্ট থেকে আমার কাছে সর্বশেষ। লোপা। মাইনুল, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য। অভিনেত্রী নুসরাত ফারিয়াকে জামিন দিয়েছেন ঢাকার সিএমএম আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী ওমর ফারুক জানান, জামিনের কাগজ কাশিমপুর কারাগারে পৌঁছালে আজই মুক্তি পাবেন এই চলচ্চিত্র শিল্পী। যমুনা টেলিভিশনকে তিনি ফোনে আরও জানান 5,000 টাকা বন্ড জমা দিতে হবে আর পুলিশ রিপোর্ট দাখিল না করা পর্যন্ত জামিন মঞ্জুর করা হয়েছে নুসরাত ফারিয়ার। এর আগে রোববার সকালে থাইল্যান্ড যাওয়ার উদ্দেশ্যে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন পুলিশ তাকে আটকে দেয়। পরে তাকে সোপর্দ করা হয় ভাটারা থানায়। এরপর ফারিয়াকে গ্রেফতার দেখিয়ে জিজ্ঞাসাবাদের জন্য নেওয়া হয় মিন্টো রোডের গোয়েন্দা পুলিশ কার্যালয়ে। সোমবার তাকে কারাগারে পাঠায় আদালত। জামিনের পূর্ণাঙ্গ শুনানি আগামী বৃহস্পতিবার। রাজধানীর ভাটারা থানায় দায়ের হওয়া জুলাই আগস্টের একটি হত্যাচেষ্টা মামলায় গ্রেফতার দেখিয়ে নুসরাতকে সিএমএম আদালতে হাজির করা হয়। রিপোর্ট আসছে তো ওই পুলিশ রিপোর্টের প্রতিবেদনের উপরে ভিত্তি করে তারা ওই জামিন শুনানি হয়েছে আর কি, আসামি পক্ষ জামিন দরখাস্ত দিচ্ছেন। তো এখন এটার দিকে সিএম আদালত সাহেব শুনছেন, শুনে উনি ওই রিপোর্টের উপর ভিত্তি করে উনি জামিন মঞ্জুর করছেন। দর্শক, এ বিষয়ে আরো জানবো। কাশিমপুর কারাগার থেকে আমাদের সাথে যোগ দিচ্ছেন সহকর্মী পলাশ প্রধান। পলাশ, নুসরাত ফারিয়ার তো জামিন হলো, জামিনের কাগজ কি জেল গেটে পৌঁছেছে আর কখন নাগাদ তিনি বের হতে পারেন একটু বিস্তারিত জানতে চাই। বিভিন্ন প্রসিডিউর রয়েছে সেটা আসলে প্রক্রিয়া করছে এবং তার মাও আসলে আসার পথে রয়েছে এবং তার বক্তব্য আত্মীয় স্বজন তারা কিন্তু সকলেই কিন্তু আসলে জেল গেটে এসে পৌঁছেছে। আমরা যে বিষয় দেখছি যে বেশ ঘন্টাখানেক যাবৎ আসলে ঝুম বৃষ্টি হচ্ছে, যে কারণে মূলত এখন আমরা কারো বক্তব্য নিতে পারিনি। সেক্ষেত্রে আমরা শুধু ফোনের মাধ্যমে যোগাযোগ করার চেষ্টা করছি। জেল সুপার সাথে কথা বলছি, তারা বলছে বেশ ঘন্টা 2-1 সময় লাগার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে বিভিন্ন যে প্রসেস রয়েছে সেই প্রসেসের মধ্যেই আসলে নুসরাত ফারিয়াকে আসলে বের করা হবে। এখনো সেই প্রসেসিং চলছে এবং তার বক্তব্য যারা রয়েছে তাদের সাথে কথা বলছে, তারা বলছে যে আসলে
নুসরাত ফারিয়াকে ফুল দিয়ে বরণ করবে, এমনই তারা বিভিন্নভাবে প্রস্তুতি নিচ্ছে। তবে তার মার সাথে কথা বলে যে বিষয়টি জেনেছি যে হয়তোবা কাশীপুর যে কেন্দ্রীয় কারাগারটি রয়েছে মূল ফটকে আসতে প্রায় ঘন্টাখানেক সময় লাগার সম্ভাবনা রয়েছে। সেই ক্ষেত্রে আসলে ভিতরে যে প্রসেসিং সেই প্রসেসিং ইতিমধ্যে শেষ হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু জেল কারাগার বলছে যে বিবিধ যে তাদের যে আসলে প্রসেসগুলো রয়েছে সেই প্রসেসগুলো শেষ হওয়ার প্রায় শেষের দিকে, সেক্ষেত্রে হয়তোবা ঘন্টা দুয়েকের মধ্যে সেটি আসলে সমাধান হওয়ার সম্ভাবনা রয়েছে। আর পরপর কিন্তু আসলে কিন্তু কেন্দ্রীয় কারাগার থেকে আসলে জামিনের যে কাগজগুলো রয়েছে সেই কাগজগুলো শেষ করে তাকে এখান থেকে জামিন দেওয়া হবে। পলাশ, আপনাকে ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য। নারী নির্যাতন মামলায় সঙ্গীতশিল্পী মাইনুল হাসান নোবেলকে গ্রেফতার করেছে ডেমরা থানা পুলিশ। গতকাল রাতে রাজধানীর ডেমরা এলাকা থেকে গ্রেফতার করা হয় তাকে। পুলিশ জানায়, এক নারীর ধর্ষণ, পর্নোগ্রাফি ও নির্যাতনের অভিযোগে দায়ের করা মামলায় রাত 2টার দিকে সারুলিয়া থেকে তাকে গ্রেফতার করা হয়। সোমবার রাতে ইডেন মহিলা কলেজের ওই ছাত্রী মামলাটি দায়ের করেন। এজাহারে ওই ছাত্রী অভিযোগ করেছেন যে নোবেল তাকে অপহরণ করে ধর্ষণ করেছেন। এর আগে 2023 সালে নোবেলকে গ্রেফতার করেছিল ডিবি পুলিশ। প্রতারণার অভিযোগে এক মামলায় সেবার গ্রেফতার হন তিনি। ভারতের জি বাংলার সারেগামাপা রিয়েলিটি শো থেকে পরিচিতি পান নোবেল। আওয়ামী লীগকে ফ্যাসিস্ট হতে দীর্ঘ 16 বছর ধরে সহায়তা করেছে সিভিল ও পুলিশ প্রশাসনের কিছু কর্মকর্তা। এমন অভিযোগে 44 জনের কর্মকর্তার নামের একটি তালিকা প্রকাশ করেছে জুলাই ঐক্য। সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে ফ্যাসিস্ট দোসরদের তালিকা প্রকাশ অনুষ্ঠানে সংগঠনটির নেতারা বলেন, জুলাই অভ্যুত্থানের পরও তারা প্রশাসনে বহাল তবিয়তে কাজ করছে, যা জাতির জন্য দুঃখজনক। প্রশাসনিক কর্মকর্তারা আওয়ামী লীগের কট্টর সমর্থক হয়ে কাজ করেছিল। জুলাই ঐক্যের নেতারা অভিযোগ করেন, ফ্যাসিস্টদের বিরুদ্ধে যেসব মামলা হয়েছে তার সঠিক তদন্ত হচ্ছে না। অন্যদিকে জুলাই অভ্যুত্থানে যারা আন্দোলন করেছে এখন তাদের এবং পরিবারের সদস্যদের মামলা তুলে নিতে হুমকি ও হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ করেন তারা। এ সময় দোসরমুক্ত দেশ গড়তে 7 দফা দাবি জানানো হয়। 31 মের মধ্যে দাবি পূরণ না হলে সচিবালয়ে ঘেরাও কর্মসূচি ঘোষণা করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কাছে আহ্বান জানাচ্ছি যে অনতি বিলম্বে এই সমস্ত স্বৈরাচারের দোষর যারা সচিবালয়ে কর্মরত যারা ব্যক্তিবর্গ রয়েছে তাদেরকে অমূল্যে যাতে তাদেরকে এখান থেকে সরিয়ে দেওয়া হয়। অন্যথায় জুলাই বিপ্লবের যে স্পিরিট সেই স্পিরিট থাকবে না। অলরেডি বিভক্তি তৈরি হয়েছে, সামনে আরো বিভক্তি তৈরি হবে। শুধুমাত্র হচ্ছে ম্যাজিস্ট্রেট বা সচিবালয় নয়, আরো যতগুলো জায়গা আছে প্রশাসন থেকে শুরু করে সাংস্কৃতিক বিভিন্ন অঙ্গন, সবগুলো জায়গায় আমরা জুলাই ঐক্যের পক্ষ থেকে এই কাজগুলো চলমান প্রসেসে রাখবো। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই টার্কিশ এয়ারলাইন্সের একটি বিমানের ইঞ্জিনে আগুন ধরে যায়। পাইলট দ্রুত সিদ্ধান্ত নিয়ে বিমানটি জরুরি অবতরণ করান। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ জানায়, সকাল 7টার দিকে তুরস্কের ইস্তাম্বুলের উদ্দেশ্যে উড্ডয়ন করে TK713 ফ্লাইটটি। উড্ডয়নের 15 মিনিট পরেই বিমানের একটি ইঞ্জিনে স্পার্ক লক্ষ্য করেন পাইলট। তিনি বিমানটি ফিরিয়ে আনেন এবং আকাশে প্রায় 1.5 ঘন্টা চক্কর দিয়ে জ্বালানি খরচের পর সকাল 8:15টায় নিরাপদে জরুরি অবতরণ করে। 290 যাত্রীর সবাই নিরাপদে আছেন। পরীক্ষার পর দেখা গেছে পাখির আঘাতে একটি ইঞ্জিন ক্ষতিগ্রস্ত হয়। যাত্রীদের বিমান থেকে নামিয়ে হোটেলে পাঠানো হয়েছে। তাদের যাত্রার বিকল্প ব্যবস্থার বিষয়ে এয়ারলাইন্স কর্তৃপক্ষ প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। রাজধানীতে বাংলাদেশ সেনাবাহিনীর সন্ত্রাস বিরোধী অভিযানে 4টি অবৈধ অস্ত্র, 28টি গোলাবারুদ সহ 10 সন্ত্রাসীকে গ্রেফতার করা হয়েছে। সোমবার মধ্যরাত থেকে পরিচালিত হচ্ছে এই অভিযান, যার নেতৃত্ব দিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনীর 86 স্বতন্ত্র সিগন্যাল ব্রিগেডের ভাসানটেক সেনা ক্যাম্প। বিশেষ এই অভিযানে রাজধানীর মাটিকাটা এলাকা থেকে অবৈধ অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়। অভিযানে কুখ্যাত হিটলু বাবু গ্যাংয়ের 10 সদস্যকে গ্রেফতার করা হয়েছে। তাদের থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে এখনও অভিযান চলমান। অনিয়ন্ত্রিত যানবাহন, যানজট আর মেট্রো রেলের নির্মাণ কাজে নাকাল প্রগতি সরণি। সড়কটির ওপর চাপ কমাতে বিকল্প সড়ক বা করিডোর নির্মাণের পরিকল্পনা নিয়েছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন। পূর্বাচল 300 ফিট থেকে বসুন্ধরা আবাসিক মাদানী এভিনিউ আফতাবনগর হয়ে রামপুরা ব্রিজের সঙ্গে মিলবে সড়কগুলো। এরই মধ্যে মেট্রো রেল সহ সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয় করে সড়ক নির্মাণের পরিকল্পনা শুরু করেছে ডিএনসিসি। কর্মকর্তারা বলছেন, করিডোরগুলো চালু হলে কমবে জনদুর্ভোগ। আরও জানাচ্ছেন সহকর্মী ফয়সাল মাহমুদ।
প্রগতি সরণি রাজধানীর ব্যস্ততম সড়কগুলোর অন্যতম। রিকশা, ভ্যান থেকে ট্রাক, লরি সবকিছুই চলে এই সড়কে। দুর্ঘটনাও ঘটে প্রায় সময়। দুপাশে ঘনবসতিপূর্ণ এলাকা হওয়ায় বাড়তি চাপ রয়েছে সড়কটিতে। বলা হয়ে থাকে প্রগতি সরণির এই সড়কে চলে না এমন কোনো যানবাহন নেই। 5 আগস্টের পর লাগামহীন রিকশা, অটোরিকশা চলাচলের কারণে সেই যানবাহনের চাপ বেড়েছে কয়েক গুণ। এতে ভোগান্তির পরিমাণও যেমন বেড়েছে তেমনি পোহাতে হয়েছে বিড়ম্বনাও। সেই সাথে নতুন করে চলছে এই সড়কেই মেট্রো রেলের নির্মাণ কাজ। MRT-1 বা মেট্রো রেলের বিমানবন্দর থেকে কমলাপুর রুটের লাইনও যাবে প্রগতি সরণির মাটির নিচ দিয়ে। দীর্ঘদিন ধরে সড়কের দুপাশে ইউটিলিটি লাইন স্থানান্তরের কাজ চলছে, ফলে যানজটে ভোগান্তি আরও বেড়েছে। লোকাল বাসে, পাবলিক গাড়িতে চলাফেরা খুবই ভোগান্তিকর। দুই সাইডের যে রাস্তাটা কাটা হয়েছে, এই রাস্তা কাটার জন্য আরো বেশি ভোগান্তি। গাড়িগুলোতে অতিরিক্ত যানজট তৈরি করে। সিএনজি, অটোরিকশা, ভ্যান, ট্রেন এগুলো তো আরো বেশি ডিস্টার্ব করে। কারণ এখানে MRT লেনের কাজ সবসময় চলমান আছে। MRT লেনের কাজ চলমান থাকায় যে গর্তের সৃষ্টি হয়, বৃষ্টির কারণে গর্তের সৃষ্টি হয় এবং এই গর্ত থাকার কারণে গাড়িগুলো ঠিকমতো চলাচল করতে পারে না। মেট্রো রেলের মূল কাজ শুরু হলে প্রগতি সরণিতে যানজটের ভোগান্তি আরও বাড়বে বলছেন স্থানীয়রা। এই পরিস্থিতিতে এই রুটে চাপ কমাতে 3টি বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নিয়েছে উত্তর সিটি কর্পোরেশন। সেটির কাজও কিছুটা এগিয়েছে। এগুলোকে করিডোর বলছে সিটি কর্পোরেশন, যা 300 ফিট হয়ে বসুন্ধরা আবাসিকের ভেতর দিয়ে মাদানী এভিনিউ হয়ে রামপুরায় শেষ হবে। মেট্রো রেলের যে সার্ভিসগুলো এখন বসানো হবে, ইউটিলিটি যেগুলো বসানো হবে, সেটা বসাতে গেলে তো এখানে পুরো এটা এই রাস্তা তো আসলে চলার উপযুক্ত থাকবে না প্রগতি সরণি। এবং আমি মেট্রো রেল অথরিটিকে বলেছি আগে ডাইভারশন রোডগুলো করা হবে, তারপরে আপনারা এই কাজ ধরবেন, না হলে তো এটা একটা বড় জনদুর্ভোগ হবে। তো সুতরাং এখানে ডাইভারশন রোডই 4টা করা হবে, 3 থেকে 4টা। প্রথম সড়কটি পূর্বাচল এক্সপ্রেসওয়ের 2 নম্বর ইন্টারসেকশন থেকে বসুন্ধরা আবাসিক, মাদানী এভিনিউ হয়ে ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি, সানভ্যালি আবাসিকের ভেতর দিয়ে আফতাবনগর হয়ে মেলবে রামপুরা ব্রিজ। ফলে প্রগতি সরণি এড়িয়ে রামপুরায় যেতে পারবেন নগরবাসী। প্রগতি সরণির সাথে সম্পৃক্ত 300 ফিট যে এক্সপ্রেসওয়ে আছে, তার আগে আরেকটি করিডোর আছে, এরপরে 100 ফিটের একটি করিডোর আছে। এই সবগুলো করিডোর দিয়ে বসুন্ধরার ভিতর দিয়ে সেই রাস্তা দিয়ে যদি আমরা আফতাবনগর পর্যন্ত নিয়ে যেতে পারি, তাহলে এখানকার রেগুলার যে ট্রাফিক, সেই ট্রাফিক জ্যামটা কিন্তু অনেক সহনীয় পর্যায়ে যাবে। আগামী জুনেই প্রথম সড়কটির কাজ শুরুর কথা বলছে উত্তর সিটি কর্পোরেশন। চুক্তি অনুযায়ী এ কাজে অর্থায়ন করবে মেট্রো রেল কর্তৃপক্ষ। ফয়সাল মাহমুদ, যমুনা নিউজ, ঢাকা। অন্তর্বর্তী সরকার গায়ের জোরে ইশরাক হোসেনকে শপথ নিতে দিচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে রাজধানীর খিলক্ষেতে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে জুলাই অভ্যুত্থানে আহত স্বেচ্ছাসেবক দল কর্মী রাকিবুল হাসানকে দেখতে গিয়ে কথা বলেন তিনি। রিজভী আহমেদ বলেন, আদালতের রায় থাকার পরও ইশরাককে শপথ নিতে দেয়া হচ্ছে না, প্রকৃত কাজ রেখে অন্য কাজে বেশি মনোযোগী বলেও মন্তব্য তার। বলেন, জনগণের প্রতি দায়বদ্ধতা থাকলে সবার আগে নির্বাচনের রোডম্যাপ ঘোষণা করা হতো। অভিযোগ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ন্যায্য দাবি নিয়ে যমুনার সামনে গেলে তাদের উপর পুলিশি আক্রমণ করা হয়। সরকারের কর্মকাণ্ড পতিত শেখ হাসিনার সাথে মিলে যায় বলেও জানান বিএনপির এই সিনিয়র নেতা। তাদের উপর অর্পিত যে দায়িত্ব, সেই দায়িত্ব বাদ দিয়ে তারা অন্য কাজে যাচ্ছেন, অন্য কাজ করছেন। জনগণ 15 বছর যেটি বঞ্চিত হয়েছে একটা অবাধ সুষ্ঠু নির্বাচন, ভোট কেন্দ্রে গিয়ে ভোট দিতে, সেই বঞ্চনা থেকে আজও মুক্তি হয়নি। আজও এই অন্তর্বর্তীকালীন সরকার শেখ হাসিনার মতোই নির্বাচন নিয়ে টালবাহানা করছেন। মুন্সিগঞ্জে স্ত্রীকে কুপিয়ে হত্যার পর পুলিশের কাছে আত্মসমর্পণ করেছে স্বামী। সোমবার রাত 2টার দিকে মীরকাদিম পৌরসভার পূর্বপাড়া এলাকায় হয় এই ঘটনা। স্বজনরা জানায়, প্রায় 8 মাস আগে মিতু আক্তারকে বিয়ে করে সুমন। নিহত মিতু আক্তারের আগে আরেকটি বিয়ে হয়েছিল। সুমনেরও এটি দ্বিতীয় বিয়ে। তাদের মধ্যে পারিবারিক কলহ, ঝগড়াঝাটি লেগেই ছিল। এরই ধারাবাহিকতায় সোমবার রাতে বন্ধুদের সহযোগিতায় স্ত্রী মিতুকে ধারালো বটি দিয়ে কুপিয়ে হত্যা করে সুমন। পরে ভোর 5টার দিকে মুন্সিগঞ্জ সদর থানায় গিয়ে সুমন আত্মসমর্পণ করে। পরে তাকে আটক করে পুলিশ। তার বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন। মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সাতক্ষীরায় সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য এবং জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদককে গ্রেফতারের পর আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছে পুলিশ। দুপুর 1টার দিকে তাকে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত থেকে কারাগারে পাঠানো হয়। এর আগে সোমবার রাত 2:30টা নাগাদ নিজ বাড়ি থেকেই লায়লা পারভিনকে গ্রেফতার করা হয়। সকালে তাকে জেলার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে নেওয়া হয়। পুলিশ জানায় তাকে ছাত্র জনতার অভ্যুত্থানে নাশকতার মামলায় গ্রেফতার দেখানো হয়েছে। চলতি বছরের 18ই ফেব্রুয়ারি পুলিশ বাদী হয়ে মামলাটি দায়ের করে। দেশের বিভিন্ন স্থানে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। কয়েক জেলার নিম্নাঞ্চলে দেখা দিয়েছে জলাবদ্ধতা, বাড়ছে নদ নদীর পানিও। সিলেটে সকাল থেকেই ঝরছে বৃষ্টি। আবহাওয়া অধিদপ্তর বলছে সকাল 6টা থেকে 9টা পর্যন্ত 3 ঘন্টায় 100 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বৃষ্টিতে নগরীর মেডিকেল রোড, কাজলশাহ, বাগবাড়ি, নতুন বাজার, মেজর টিলা, বালুচর সহ বিভিন্ন সড়কে পানি জমেছে। পানি ঢুকেছে বাসাবাড়িতেও। এতে ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। রংপুরে সকাল থেকে থেমে থেমে বৃষ্টি হচ্ছে। নগরীর কামারপাড়া, দেওডোবা, খলিফাপাড়া, মুলাটল সহ বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে জলাবদ্ধতা। শিক্ষা প্রতিষ্ঠানেও পানি উঠেছে। শ্যামাসুন্দরী খাল ভরাট হয়ে যাওয়ায় অনেক এলাকায় জলাবদ্ধতার ভোগান্তি পোহাতে হচ্ছে বাসিন্দাদের। এছাড়া তিস্তা, ধরলা, দুধকুমার সহ অন্যান্য নদ নদীর পানিও বাড়ছে। চরাঞ্চল এবং নিম্নাঞ্চলের অনেক ফসলি জমি তলিয়ে গেছে। বাদাম, ভুট্টা, বোরো ধান ঘরে তোলা নিয়ে বিপাকে পড়েছেন কৃষক। ড্রেনেজের কারণে মনে করেন যে জাম লাগার কারণে মনে করেন যে পানিটা স্টক হয়ে যায় গিয়া। স্কুলে এসে দেখতেছি পানি, স্কুলের আমাদের রুমের ভিতরেও তো পানি ভর্তি হয়ে গেছে। একটু বৃষ্টি হলে এখানে জলাবদ্ধ হয়ে যায়, তখন আমরা এখানকার এলাকাবাসী আমরা অনেক খুবই সমস্যায় পড়ি। আন্তঃব্যাংক লেনদেনে ডলারের দাম মোটামুটি স্থিতিশীল, তবে মানি এক্সচেঞ্জ 2 টাকা দাম বাড়িয়ে 126 টাকা নির্ধারণ করেছে। যদিও এই দামেও মিলছে না ডলার, গুনতে হচ্ছে অন্তত 127 টাকা। ব্যবসায়ীরা জানান আরও দাম বৃদ্ধির আশায় বেড়েছে ডলার ধরে রাখার প্রবণতা, যে কারণে কিছুটা সংকট। তবে ঈদের আগেই নগদ ডলারের সরবরাহ বাড়বে আশা তাদের। ডলারের দর বাজার ভিত্তিক করা হলেও আন্তঃব্যাংক লেনদেনে বড় ধরনের প্রভাব পড়েনি। লেনদেন হচ্ছে 122 থেকে 123 টাকার মধ্যে। তবে কিছুটা প্রভাব পড়েছে মানি এক্সচেঞ্জগুলোতে। 2 টাকা দাম বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে 126 টাকা। তাতেও মিলছে না ডলার। কাউন্টারের বাইরে খোলা বাজারে প্রতি ডলার বিক্রি হচ্ছে 127 টাকায়। কোনো জায়গায় 126 টাকা 50 পয়সা, কোনো জায়গায় 126 টাকা 90 পয়সা, 127 টাকা এরকম আর কি। বাইরে সোনালী ব্যাংকে এখানে ডলার 122 টাকা, আর বাইরে গেছিলাম মানি এক্সচেঞ্জে 127 টাকা করে ডলার। তো এখানে কম পাওয়াতেই আমরা এখান থেকে নিতেছি। ওখানে ডলার 127 টাকা, আর অন্য ব্যাংকে গেছি প্রাইভেট ব্যাংকেও বেশি, সোনালী ব্যাংকে 122 টাকা পেয়েছি। মানি এক্সচেঞ্জগুলোতে দেখা দিয়েছে নগদ ডলারের সংকট, কমেছে ক্রেতা বিক্রেতার আনাগোনা। অভিযোগ উঠেছে বাড়তি দামের আশায় অনেকে ডলার ধরে রাখছেন। কতদিন থেকে কোনো লেনদেন করতে পারছে না, কোনো কাস্টমার কিনতেও আসে না, বেচতেও আসে না। আমরা সব মানি এক্সচেঞ্জ বসা। মানি এক্সচেঞ্জের মধ্যে কোনো লোক আছে? আপনি বলেন কোনো লোক আছে? কোনো লোক নাই, কোনো লেনদেন নাই। কেন নাই? আমার যতটুকু ধারণা সবাই ওই ধরা বসে রয়েছে, এটা আরো বাড়তে পারে। আমরা যদি কমে কিনতে পারি তাহলে আমরা বিক্রি করতে পারি, আপনার পাসপোর্ট, টিকিট, ভিসা দিকে দিতে পারি, তাও লিমিটেড। মানি চেঞ্জার অ্যাসোসিয়েশনের সভাপতি জানান, ডলারের বিনিময় হার বাজার ভিত্তিক করা হলেও তাদের কোনো নির্দেশনা দেওয়া হয়নি, যে কারণে এ খাতের ব্যবসায়ীরা আছেন ধোঁয়াশার মধ্যে। বাজার স্থিতিশীল রাখতেই 2 টাকা দাম বৃদ্ধির কথাও জানান তিনি। আমরা তো পর্যবেক্ষণে আছি, আমাদের তো এখনো সেরকম কোনো নির্দেশনা আসে নাই। তারপরেও আমরা মানি এক্সচেঞ্জ মার্কেটটা কন্ট্রোল করার উদ্দেশ্যে, আমরা মানি এক্সচেঞ্জ মার্কেটটা কন্ট্রোল করার জন্যই আমরা এই পদক্ষেপ নিয়েছি। 25 টাকা 26 টাকা একটা অবজারভেশন রেট দিয়েছি। আমরা অবজারভেশন করি, আরো 2-3 দিন যাক, দেখা যাক মার্কেটের গতি কি আসে। বাংলাদেশ ব্যাংক বলছে, কারসাজির মাধ্যমে ডলার বাজারে অস্থিরতা তৈরির সুযোগ দেওয়া হবে না। মজুত করে সংকট সৃষ্টি করা যাবে না বলেও জানাই কেন্দ্রীয় ব্যাংক। যদি কেউ ভেবে থাকে যে আমরা ডলার মজুত করব, মার্কেটে একটা ক্রাইসিস সৃষ্টি করব এবং ক্রাইসিস সৃষ্টির মাধ্যমে আমরা সুপার প্রফিট করব, তবে তারা বোকার স্বর্গে বাস করছে। বাংলাদেশ ব্যাংক কোনো না কোনো মেকানিজমের মাধ্যমে অবশ্যই ইন্টারভেন করবে মার্কেটটাকে স্টেবল রাখার জন্য। ডলার লেনদেনে মানি এক্সচেঞ্জগুলোকে দ্রুতই নির্দেশনা দেওয়া হবে বলেও জানিয়েছে বাংলাদেশ ব্যাংক। আলমগীর হোসেন, যমুনা নিউজ, ঢাকা।
দর্শক, ফরেন সার্ভিস একাডেমিতে এই মুহূর্তে ব্রিফ করছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ফয়েজ আহমেদ তৈয়ব। আমরা সরাসরি সেখানে চলে যাচ্ছি। এস্টিমেট ইন্টারনেট এটা স্টার্লিং বলতে পারে, ঠিক আছে। আমাদের এখানে কোনো বিনিয়োগ নেই, হ্যাঁ। দিস ইজ দি গুড পার্ট অফ ইট। আর স্টারলিংকের ক্ষেত্রে আপনি জানেন যে এটা লিও স্যাটেলাইট, অর্থাৎ এটা লো আর্থ অরবিট স্যাটেলাইট। স্যাটেলাইটগুলো শুধু বাংলাদেশকে সেবা দেয় না, এটা পৃথিবী ঘোরার সাথে সাথে এটাও ঘোরে। এবং ডিভাইসগুলো প্রথমে একটা ডিভাইসে কানেক্টেড থাকে, একটা স্যাটেলাইটে কানেক্টেড থাকে, ওই স্যাটেলাইটে যখন চলে যায় তখন সে নতুন স্যাটেলাইটে চলে যায়। এটা হলো গ্লোবাল শেয়ার, হ্যাঁ। এখন হ্যাঁ, ইন্দোনেশিয়া দেখা গেছে যে সেখানে যেহেতু অনেক বেশি কাস্টমার পেয়েছে স্টারলিংক, সেজন্য ক্যাপাসিটি অর্থাৎ নাম্বার অফ ডিভাইসের উপর একটা ক্যাপ করতে হয়েছে। তো আমাদের এখানেও যদি এরকম হয় তাহলে স্টারলিংক সেখানে নাম্বার অফ স্যাটেলাইট বাড়াবে, হ্যাঁ। তো সেটার বিনিয়োগ আমরা জানি না, তারাই ভালো জানে। আচ্ছা, বাংলাদেশের যে স্যাটেলাইটটা আছে সেটা কমার্শিয়াল টেলিযোগাযোগ স্যাটেলাইট নয়, এটা মূলত ডিটিএইচ স্যাটেলাইট। আর এখানে সিইউ এবং কেইউ ব্যান্ড আছে, আপনারা জানেন যে মূলত ডাইরেক্ট টু যে টেকনোলজিটা আছে, যার মাধ্যমে আপনারা যারা টিভি স্টেশন আছেন আপনারা তারা ব্যবহার করেন। সেখানে কিছু ডিটিএইচ একটা মাত্র কোম্পানিকে দিয়ে মনোপলি করা হয়েছিল। আমরা সেখানে একটা নতুন লাইসেন্স দিয়ে সেই স্যাটেলাইটটা ব্যবহার বৃদ্ধি এবং রেভিনিউ বৃদ্ধির চেষ্টা করছি, আপনারা দ্রুতই এটা দেখতে পাবেন। আর দ্বিতীয় যে বিষয়টা, সেখানে কিছু ভিসেট আছে। তো ভিসেট গুলোর দাম এত উচ্চ মূল্যের, 2.5 লক্ষ টাকা, এটা আসলে কেউ কিনছিল না। তো আমরা উদ্যোগ নিয়েছি ভিসেটের দাম এত কম পর্যায়ে আনবে যাতে এটা স্টারলিংকের সাথে তুলনা করতে পারে। তো ভিসেটের লিমিটেশন আছে, সেই কানেকশন গুলো খুবই সীমিত। তো সুতরাং এই আমাদের স্যাটেলাইটের সাথে স্টারলিংকের কমিউনিকেশন তুলনা করা যাবে না। একটা ডিটিএইচ এবং ভিসেট স্যাটেলাইট উইথ লিমিটেড ক্যাপাসিটি, আর আরেকটা হচ্ছে কমার্শিয়াল পাবলিক ব্রডব্যান্ড ইন্টারনেট সার্ভিস স্যাটেলাইট। থ্যাংক ইউ। আপনি বলেছেন যে টাকার অঙ্কে চলন, তো সেক্ষেত্রে তাদের গ্রাহক কত হতে পারে বলে আপনারা মনে করছেন? আরেকটা হচ্ছে যে আমাদের স্বাস্থ্য খাতে নানা সমস্যা রয়েছে, এই যে স্যাটেলাইট সেটার মাধ্যমে স্বাস্থ্য অবসুযোগ রয়েছে, স্বাস্থ্য খাতে অবদান রাখার সুযোগ আছে। আমাদের যে স্যাটেলাইট ক্লিনিক গুলো আছে দেশের দূরবর্তী যেখানে এখনো ইন্টারনেট সেবা দ্রুতগতির এবং লো লেটেন্সি ইন্টারনেট সেবা পৌঁছেনি, ডেফিনেটলি শুধু স্বাস্থ্য খাত নয়, যে কোনো খাতে ফিশারিজ এবং আমাদের বোটগুলো ইউজ করতে হলে আমাদের সেটাতে মোবাইলিটি আছে সেটা ব্যবহার করতে হবে। আর স্টাডি আসলে আমরা করিনি, স্টাডিটা করবে স্টারলিংক, যে তারা তাদের বাণিজ্যিক যে সম্ভাবনা সেই সম্ভাবনা করে তারা মার্কেট স্টাডি করবে। এই কাজটা তাদের, এটা আমাদের নয়। গাজা ইস্যুতে ইসরায়েলের উপর আন্তর্জাতিক চাপ বাড়ছেই। এবার তেল আবিবের বিরুদ্ধে শক্ত অবস্থান নিল যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। উপত্যকায় সামরিক অভিযান অবিলম্বে বন্ধ না করলে তেল আবিবকে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে প্রভাবশালী দেশ তিনটি। আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে ইসরায়েলকে বয়কটের দাবি জানিয়েছে স্পেন। গাজায় প্রয়োজনীয় ত্রাণ প্রবেশের দাবিতে একযোগে বিবৃতি দিয়েছে 22 ইউরোপীয় দেশ। অপারেশন গিডিয়ন্স চ্যারিয়টসের নামে শুক্রবার থেকে গাজায় নতুন উদ্যমে নৃশংসতা শুরু করেছে ইসরায়েল। আরও উদ্ধত, আরও আগ্রাসী রূপে তাণ্ডব চালাচ্ছে নেতানিয়াহু বাহিনী। মাত্র 4 দিনেই প্রায় 600 ফিলিস্তিনির প্রাণ কেড়ে নিয়েছে নির্মম এই অভিযান। বিশ্বজুড়ে যখন সমালোচনার ঝড় চলছে, তখন ইসরায়েলের বিরুদ্ধে শক্ত অবস্থান নিল প্রভাবশালী 3 দেশ, যুক্তরাজ্য, ফ্রান্স ও কানাডা। নেতানিয়াহু প্রশাসনের কর্মকাণ্ডকে জঘন্য আখ্যা দিয়ে তেল আবিবের পাশে না দাঁড়ানোর ঘোষণা দিয়েছে তারা। অবিলম্বে চলমান সামরিক অভিযান বন্ধ না করলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারিও দিয়েছে। এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে হামাস। প্রায় 80 দিন অভুক্ত রাখার পর সোমবার উপত্যকায় সীমিত পরিসরে ত্রাণ প্রবেশের অনুমতি দিয়েছে ইসরায়েল, যা 24 লাখ অনাহারী গাজাবাসীর জন্য অপ্রতুল। তাই ত্রাণ সংক্রান্ত বিধিনিষেধ দ্রুত তুলে নেওয়ার তাগিদ লন্ডন, প্যারিস, অটোয়ার। এদিকে গাজায় আগ্রাসনের জেরে ইউরোভিশন সহ ইউরোপের বিভিন্ন আন্তর্জাতিক আয়োজন থেকে ইসরায়েলকে বাদ দেওয়ার দাবি জানিয়েছে স্পেন। 3 বছর আগে রাশিয়া যখন ইউক্রেন আক্রমণ করে, তখন তাদের সকল আন্তর্জাতিক প্রতিযোগিতা থেকে বাদ দেওয়া হয়। ইসরায়েলের বেলায়ও তা করা উচিত। দ্বিমুখী নীতি মানতে পারবো না, সংস্কৃতির ক্ষেত্রেও না। ফিলিস্তিনিদের প্রতি সংহতি প্রকাশ করছি।
ফ্রান্স, স্পেন সহ গাজা ইস্যুতে ফিলিস্তিনিদের পক্ষে আওয়াজ তুলেছে ইউরোপের মোট 22টি দেশ। উপত্যকায় প্রয়োজনীয় ত্রাণের পূর্ণ সরবরাহের দাবিতে বিবৃতি দিয়েছে দেশগুলো। অনিক রহমান, যমুনা নিউজ।